হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন এবং তার সঙ্গে সঙ্গে যে ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন, সেটা তোমরা সবাই ঠিকঠাকভাবেই কমপ্লিট করেছো। এরপর তোমাদের নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো হলো চয়েস ফিলিং এবং সঙ্গে সঙ্গে চয়েস লকিং। তারপর কিন্তু তোমাদের যাদের যাদের ইনস্টিটিউট অ্যালটমেন্ট হবে তাদের সেখানে গিয়ে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। তোমাদের যদি কাউন্সেলিং প্রসিডিওর নিয়ে কোনো কোয়ারি থেকে থাকে, আমার চ্যানেলে আগে ফুল কাউন্সেলিং প্রসেসের একটি ভিডিও বানানো আছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে কিন্তু এভরিথিং ডেসক্রাইব করা আছে। আর তাতেও যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জিজ্ঞেস করতেই পারো। তো কিছুদিন ধরেই দেখছি তোমাদের অনেকেরই একটা বিষয় নিয়ে বেশ কিছু ডাউট আছে। সেই বিষয়টা হলো চয়েস ফিলিং। তা চয়েস ফিলিং করব কিভাবে? কোন কলেজকে আগে রাখবো বা কোন কলেজকে পরে রাখবো? কোন কলেজের অ্যাকাডেমিক্স ভালো, কোন কলেজের অ্যাকাডেমিক্স ভালো নয়, কোন কলেজে হসপিটাল কাছাকাছি, কোন কলেজে হসপিটাল কাছাকাছি নয়, এরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো কিন্তু তোমাদের খুব বেশি কনফিউজিং মনে হচ্ছে। তাই আজকের এই বিশেষ করে এই ভিডিওটা চয়েস ফিলিং সংক্রান্ত। তোমাদের আমরা আগেও বলেছি, এখনও বলছি যে কাউন্সেলিং যে প্রসেসটা সেটা কিন্তু একটা বাঁধা ধরা গতিতে চলে, সেখানে কিন্তু বিশেষ কিছু থাকে না। কিন্তু তোমাদের কলেজ পাওয়ার ক্ষেত্রে মেন ডিসাইডিং ফ্যাক্টর যেটা, সেটা কিন্তু হচ্ছে তোমাদের এই চয়েস ফিলিং এবং ঠিকঠাকভাবে চয়েস লকিং। এই চয়েস ফিলিংয়ে যদি তোমাদের কলেজের যে সিকোয়েন্স সেটা কিন্তু কোনো গণ্ডগোল হয়, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেই ভুল সিকোয়েন্স অনুযায়ী কলেজ পাবে। সেক্ষেত্রে তোমার যদি কোনো ড্রিম কলেজ থেকে থাকে, তুমি হয়তো সেই কলেজটা পাওয়ার জন্য এলিজেবল, বাট তোমার ভুল সিকোয়েন্স ঠিক করার জন্য কিন্তু তুমি সেই কলেজটা পাচ্ছ না। তাই এই যে চয়েস ফিলিং রাউন্ডটা যেটা শুরু হতে চলেছে 27 তারিখ থেকে, তোমরা কিন্তু খুব সিনসিয়ারভাবে আমি যে কটা ফ্যাক্ট বলছি সেই কটা ফ্যাক্ট মাথায় রেখে কিন্তু তোমরা এই চয়েস ফিলিংটা করবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিওতে। মেনলি তোমাদের চয়েস ফিলিং নিয়েই বলবো। ভিডিওটি শেষ অবধি দেখো, সম্পূর্ণ ফ্যাক্ট কী কী ফ্যাক্ট আছে যেগুলো চয়েস ফিলিংয়ে কাজে লাগতে পারে বা কলেজ ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে ইউজ করতে পারো তোমরা, সেটা নিয়েই কিন্তু আজকে পুরো ভিডিওটা। তাই এটা পুরোটা ভালো করে দেখলে তবেই কিন্তু তোমাদের যে ডাউট সেটা দূর হবে। তো প্রথমেই আসি অ্যাকাডেমিক্স। এইটা কিন্তু তোমাদের সকলের মাথায় প্রথমে হিট করে যে কোন কলেজের অ্যাকাডেমিক্স ভালো, কোন কলেজে ফ্যাকাল্টি বেশি ভালো, কোন কলেজে পড়াশোনা হয়, কোন কলেজে কিন্তু তোমরা এই অ্যাকাডেমিক্সটা গেলে অ্যাকাডেমিক্সটা সুন্দর একটা রেডিমেড অ্যাকাডেমিক্স পাবে, ইনফ্রাস্ট্রাকচার পাবে যেটাকে তোমরা বলো। তো প্রথমে যদি অ্যাকাডেমিক্সের কথায় আসি, অ্যাকাডেমিক্স কিন্তু মোর অর লেস ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজেই সেম। কেন বলছি না, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু ফ্যাকাল্টিদের ট্রান্সফার হয়। একটা নির্দিষ্ট টাইম পরপর কিন্তু সব ফ্যাকাল্টিকেই একটা কলেজ থেকে আরেকটা কলেজে ট্রান্সফার করা হয়। যেমন ধরো আজ যে জলপাইগুড়ি কলেজের মেডিকেল কলেজের প্রফেসর দুদিন পর তাকে এমসিকে পাঠানো হতে পারে, বা আজ যে এনআরএসের প্রফেসর তাকে কিন্তু 2 দিন পর ঝাড়গ্রাম পাঠানো হতে পারে। তাই কোনো ফিক্সড অ্যাকাডেমিক্স কিন্তু নেই, পুরোটাই কিন্তু তোমাদের নিজেদেরকে পড়তে হবে অ্যালং উইথ দ্য হেল্প অফ ইয়োর ডিপার্টমেন্টস। প্রত্যেকটা ডিপার্টমেন্টস সব কলেজেই কিন্তু ব্যালেন্সড এবং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রফেসর্স এবং নানান ফ্যাকাল্টি কিন্তু প্রত্যেক কলেজের ডিপার্টমেন্টেই আছে। তাই অ্যাকাডেমিক্স নিয়ে ভাবার বা অ্যাকাডেমিক্স নিয়ে কলেজ ঠিক করার কিন্তু কোনো মানে হয় না। একটা বিশেষ কল্যাণী ক্ষেত্রে কিছু কিছু জিনিস, যেমন জেএনএম কল্যাণী ক্ষেত্রে তাদের এই ট্রান্সফারের ব্যাপারটা হয় না, তো তাদের ক্ষেত্রে কিছুটা ফিক্সড অ্যাকাডেমিক্সের কেস দেখা যায়, কিন্তু বাকি সমস্ত কলেজে কিন্তু এই ফ্যাকাল্টি ট্রান্সফারটা হয়। তো তুমি যখন একটা কলেজে আজকে অ্যাডমিশন নিচ্ছ, তার পরের দিনই কিন্তু তোমাদের যে ফেভারিট ফ্যাকাল্টি, যার পড়ানো হয়তো তোমার সব থেকে বেশি ভালো লাগে, সে কিন্তু অন্য কলেজে ট্রান্সফার হয়ে যেতে পারেন। সো এটা নিয়ে মাথা ঘামানোর তেমন কোনো দরকার নেই। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এটা কিন্তু তোমাদের সকলের মনে একটা থাকে যে নতুন কলেজ মানেই কিন্তু ভেরি ভেরি কী বলবো, একদম বিউটিফুল ইনফ্রাস্ট্রাকচার। একটা সত্যি কথা হচ্ছে, ইউজি যারা আন্ডার গ্র্যাজুয়েট তোমরা এমবিবিএস পড়তে আসছো, তাদের ক্ষেত্রে এই অ্যাকাডেমিক্স এর সঙ্গে সঙ্গে এই যে ইনফ্রাস্ট্রাকচার দরকার কিন্তু ইউজি লেভেলে বিশেষ কিছু পড়ে না।
ওই জাস্ট তোমাদের যে থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস এবং সঙ্গে ওয়ার্ডে কিছু গিয়ে পেশেন্ট দেখা, এটাই কিন্তু তোমাদের ইউজি লেভেলে যেটা করতে হয় সেটা। তো এতে কিন্তু বিশাল কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার পড়ে না। আর হ্যাঁ, মোরলেস ইউজি পড়ার মতো বা হেলথ সেক্টরকে সচল রাখার মতো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু প্রতিটা মেডিকেল কলেজেই আছে। তাই এই যে প্রথম দুটো পয়েন্ট, অ্যাকাডেমিক্স আর ইনফ্রাস্ট্রাকচার, এটা নিয়ে কিন্তু কোনো মেডিকেল কলেজকে আগিয়ে রাখা বা কোনো মেডিকেল কলেজকে পিছিয়ে রাখা এরকম করেই বলার কিন্তু কোনো মানে নেই। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হোস্টেল। এবার হোস্টেল সেটা কিন্তু নতুন যে মেডিকেল কলেজগুলো খুলেছে, মানে 22-এ যেগুলো খুলেছে বা 2019-এ যেগুলো খুলেছে, বিশেষ করে রায়গঞ্জ, রামপুরহাট, কোচবিহার বা তোমার পুরুলিয়া, এবং 2022-এর যেমন বারাসাত, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, তাম্রলিপ্ত, এই সমস্ত মেডিকেল কলেজের যে হোস্টেল, সেটা কিন্তু তোমরা পুরনো মেডিকেল কলেজগুলোর থেকে কিন্তু যথেষ্ট ভালো পাবে। মানে নতুন তৈরি হয়েছে, বুঝতেই পারছো, নতুন জিনিস অবশ্যই ভালো হবে। তাই তোমরা যদি চাও এই হোস্টেল ব্যাপারটা কনসিডার করতে, দেন করতে পারো, কারণ পুরনো মেডিকেল কলেজগুলোতে একটা যে স্টুডেন্ট প্রেশার সেটা কিন্তু অনেক বেশি। তো তোমাদের সেক্ষেত্রে কিন্তু 3-4জন করে কিন্তু একটা রুম শেয়ার করে থাকতে হতে পারে। কিন্তু নতুন যে মেডিকেল কলেজগুলো, সেখানে অতটাও প্রেশার কিন্তু এখনও জেনারেট হয়নি। সেখানে কোনো এখনও পর্যন্ত কিন্তু কোনো ইন্টার্ন ব্যাচ তারা পাস আউট করেনি, এবং খুবই লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস আছে, এবং তাদের হোস্টেলটাও কিন্তু বেশ বড়ই বানানো হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই কনজেস্টেড যে ফিলিং, এটা কিন্তু তোমাদের আসবে না। তো তোমরা কিন্তু এই হোস্টেলের পয়েন্টটাও মাথায় রাখতে পারো। নেক্সট যে পয়েন্ট, সেটা কিন্তু হচ্ছে ডিস্টেন্স ফ্রম হোম। এটা কারো কারো অসুবিধা থাকে, কারো কারো এতে অসুবিধা থাকে না। তো ডিস্টেন্স ফ্রম হোম ব্যাপারটা, তো তোমরা কিন্তু বাড়ির কাছে এই ব্যাপারটা কনসিডার করতে পারো। যদি তোমরা বাড়ির কাছের কলেজ চাও, তাহলে সেই সমস্ত কলেজ, ধরো একজনের বাড়ি রামপুরহাটে, সে যদি রামপুরহাট মেডিকেল কলেজ চায় ওভার দ্য কলকাতা মেডিকেল কলেজেস, সো তারা কিন্তু চয়েস ফিলিং লিস্টে কলকাতা মেডিকেল কলেজের যে কলেজগুলো আছে, কলকাতায় মেডিকেল কলেজ, তাদের ওপরে কিন্তু এই রামপুরহাটটাকে রাখতে পারো। তবেই কিন্তু তোমরা রামপুরহাট পাবে। ধরো তোমার র্যাঙ্কে কলকাতাও হয়ে যাবে, রামপুরহাটও হয়ে যাবে, কিন্তু তুমি চাইছো রামপুরহাটেই থাকতে, কলকাতাতে চাইছো না, সেক্ষেত্রে কিন্তু তোমার ফার্স্ট চয়েস যেটা হবে সেটা হচ্ছে রামপুরহাট। তো এরকমভাবেই বাড়ির কাছে কলেজ যদি তুমি চাও, তাহলে চয়েস প্রেফারেন্স লিস্টে কিন্তু সেভাবেই বানাতে হবে। এটা যার যার নিজের মতামত, এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লাইব্রেরি। তো পুরনো কলেজের যে লাইব্রেরি, সেখানে নাম্বার অফ বুকস বা নাম্বার অফ জার্নাল, জার্নাল বা তোমার লাইব্রেরি ফেসিলিটি, এগুলো কিন্তু পুরনো মেডিকেল কলেজগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণেই আছে। যেগুলো নতুন মেডিকেল কলেজ, সেগুলো কিন্তু বই সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আছে, বাট লাইব্রেরিটা কিন্তু পুরনোগুলোর মতো অতটা এস্টাবলিশড নয়। সেগুলোও ধীরে ধীরে হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। একজন ইউজি স্টুডেন্টের পক্ষে বা পড়াশোনা করার জন্য সাফিসিয়েন্ট বুক কিন্তু সেই লাইব্রেরিতে আছে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নতুন কলেজ নেব না পুরনো কলেজ নেব। ধরো তোমার এরকম একটা র্যাঙ্ক আছে যে তোমার চাইলে যে ওয়েস্ট বেঙ্গলের পুরনো কলেজগুলো আছে সেগুলোও হয়ে যেতে পারে, বা যে নতুন কলেজগুলো তুমি সেগুলোও পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করবে? ওটা পুরনো কলেজ যেগুলো আছে সেগুলোর কিন্তু একটা বেশ এস্টাবলিশড এনভায়রনমেন্ট, মানে কলেজগুলো সাধারণত একটা মিউনিসিপ্যালিটি এলাকায় হয়, কিছু কিছু এক্সেপশন আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কলেজের চারধারে যে পরিবেশ, সেটা কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে পুরনো কলেজগুলোর ক্ষেত্রে। যদি আমরা বলি কলকাতার কলেজগুলো, তো কলকাতা একটা ডেভেলপড সিটি, তোমরা সকলেই জানো যে কলকাতায় কিন্তু 5টা কলেজ, তারপর তোমার বর্ধমান বা নর্থ বেঙ্গল বা বাঁকুড়া, তা মোটামুটি পক্ষে মালদা, মুর্শিদাবাদ, এগুলো সব কটা কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। বাট যেগুলো নিউলি এস্টাবলিশড কলেজ, সেগুলো কিন্তু এই স্টেটে পৌঁছতে কিছুদিন সময় লাগবে। এছাড়াও যে পুরনো কলেজগুলো আছে, সেখানে কিন্তু যে নেটওয়ার্ক বা স্টুডেন্টদের যে নেটওয়ার্ক, সেটা কিন্তু তোমরা বেশ ভালো পাবে। তো এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারো। তাছাড়াও নতুন কলেজ বা পুরনো কলেজে আরেকটা মেন ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে নতুন কলেজগুলোতে এখনও পর্যন্ত কিন্তু এমডিএমএস সিট বা এমডিএমএস কোর্স কিন্তু চালু হয়নি।
যেটা আছে সেটা হচ্ছে ডিএনবি কোর্স। তার মানে তোমরা কিন্তু কোনো পিজিটি পাচ্ছ না। 2022 সালের যে কলেজগুলো খুলেছে সেখানে কিন্তু কোনো ইন্টার্ন ব্যাচও নেই, 2019 সালে কলেজগুলোতে আছে। তো এখানে মেন প্রবলেম যেটা, তোমরা যখন ওয়ার্ড ক্লাসে যাবে, সেকেন্ড ইয়ার থেকে যে ওয়ার্ড ক্লাসটা স্টার্ট হয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের প্রফেসররা তো অবশ্যই শেখাবেন, তার সঙ্গে সঙ্গে যে ছোটোখাটো ক্লিনিক্যাল বিষয়গুলো যেগুলো তোমাদের না জানলেই নয়, সেগুলো কিন্তু তোমরা ইন্টার্ন বা হাউস স্টাফ এদের কাছ থেকেই শিখতে পারো, এবং সঙ্গে সঙ্গে কিন্তু পিজিটি দাদা বা দিদিদের কাছ থেকে কিন্তু তোমরা শিখতে পারো। তো এই যে ব্যাপারটা, এই যে এই ম্যাটারটা কিন্তু তোমরা নতুন কলেজের ক্ষেত্রে পাবে না। এটা পেতে কিন্তু তোমাদের বেশ কিছুদিন সময় লাগতে পারে, কারণ সেখানে কিন্তু এখনও কোনো পিজিটি সিট বা এমডিএমএস সিট কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। তো এইগুলোই মেন ম্যাটার যেগুলো তোমরা ধরতে পারো। প্রতিটা কলেজেরই কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। কলকাতা কলেজগুলো যেমন অনেকেরই ধারণা অ্যাকাডেমিক্সে বেশ ভালো, এবং অনেকেই চায় কলকাতায় থাকতে, তাই সাধারণত সবার প্রিফারেন্স লিস্টেই কিন্তু কলকাতার যে মেন 5টা কলেজ সেগুলো আগে থাকে। এরপর দেখতে পাই বিভিন্ন যে পেরিফেরাল কলেজ, যেমন বর্ধমান, বাঁকুড়া, তারপর তোমার ওইদিকে সাগর দত্ত আছে, বা বারাসাত, নর্থ বেঙ্গল, এগুলো কিন্তু ধীরে 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 যে প্রেফারেন্স লিস্টে আসে। তো আজকে তোমাদের আমি যে ফ্যাক্টগুলো বললাম সেগুলো কিন্তু চয়েস ফিলিং লিস্ট যে সিকোয়েন্সটা তোমরা বানাবে, সেটা বানাতে কিন্তু তোমরা সেই ফ্যাক্টগুলো মাথায় রাখবে অবশ্যই। এবং এই ফ্যাক্টগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আমি একটা তোমাদের যে চয়েস প্রেফারেন্স লিস্ট অ্যাকর্ডিং টু মি, সেটা কিন্তু আজকে এই ভিডিও শেষে আমি প্রোভাইড করব। সেই লিস্ট থেকেও কিন্তু তোমরা হেল্প নিতে পারো। সেই লিস্ট থেকে যদি কোনো ডাউট হয় তখন কিন্তু আমাকে তোমরা জিজ্ঞেস করতেই পারো, কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতেই পারো। তাছাড়া নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও কিন্তু তোমরা গিয়ে তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতেই পারো। তো এগুলোই আপাতত যে চয়েস লিস্ট ডিসাইডিং ফ্যাক্ট সেগুলো। এবার আসা যাক যে মেন চয়েস ফিলিং লিস্ট অ্যাকর্ডিং টু মি এবং তার বেস, সেই লিস্টটাই কিন্তু এবার আসা যাক। তো প্রথমেই যেটা আসছে নাম্বার 1, সেটা হচ্ছে কিন্তু এমসিকে, মেডিকেল কলেজ কলকাতা। মেডিকেল কলেজ কলকাতা তোমরা জানো যে এটি হচ্ছে সব থেকে পুরনো মেডিকেল কলেজ, এবং এর যে কানেকশন তোমরা বলতে পারো সেটা কিন্তু বিশ্বজুড়ে। তো তোমরা কিন্তু এই মেডিকেল কলেজ কলকাতা, এই কলেজটায় কিন্তু প্রেফারেন্স লিস্টে 1 নম্বরে রাখতে পারো। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে আইপিজিএমইআর কলকাতা, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা, যেটা সহজ কথায় পিজি বলা হয়। তো এই কলেজটাকে সাধারণত সবাই সেকেন্ড প্রেফারেন্সে রাখে, বাট ওই এমসিকে আর পিজি এটার প্রেফারেন্স কিন্তু অনেকের ক্ষেত্রেই ইন্টারচেঞ্জ হয়, কেউ ফার্স্টে রাখে, কেউ সেকেন্ডে রাখে। এমসিকে একটু পুরনো পুরনো এই ব্যাপারটা আছে, ওই জন্য অনেকেই এমসিকের তুলনায় আইপিজিএমইআরকে আগে রাখে। আইপিজিএমইআরে বর্তমানে তোমরা জানো যে হিউজ পেশেন্ট লোড, এটা কিন্তু তোমরা জানো আইপিজিএমইআর, সেই জন্য অনেকেই কিন্তু এটাকে আগে রাখে। থার্ড তোমরা যেটা রাখতে পারো সেটা হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ। ফোর্থ তোমরা রাখতে পারো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ফিফথ রাখতে পারো আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সিক্সথ আর সেভেন্থের মধ্যে কিন্তু অনেকের কনফিউশন থাকতে পারে, বাট অ্যাকর্ডিং টু মি এই যে সিকোয়েন্সটা আমি বলছি সেটা কিন্তু সিক্সথ আর সেভেন্থে আমি রেখেছি। সিক্সথ বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেভেন্থ কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, কামারহাটি। তো এই 6 নম্বরে বারডোয়ানকে রাখার, মানে সাগর দত্তর আগে বারডোয়ানকে রাখার একটা কারণ আছে, কারণ বর্ধমান হচ্ছে যথেষ্ট পুরনো একটা হসপিটাল, যথেষ্ট পুরনো একটা মেডিকেল কলেজ, বহুদিন ধরে আছে, এবং বর্ধমানের যে পেশেন্ট লোড সেটাও কিন্তু যথেষ্ট বেশি। তো এই জন্যই কিন্তু পুরনো মেডিকেল কলেজ এবং যথেষ্ট রিনাউন্ড একটা ইনস্টিটিউট, এই জন্যই কিন্তু বর্ধমান মেডিকেল কলেজকে কিন্তু সাগর দত্তের আগে এখানে রাখা হয়েছে। নাম্বার 8 তোমরা চয়েস করতে পারো জেএনএম কল্যাণী, যথেষ্ট ভালো ক্যাম্পাস, যথেষ্ট ভালো ইনস্টিটিউট। নাম্বার 9 তোমরা রাখতে পারো বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তোমরা এবার জিজ্ঞেস করতে পারো যে বারাসাতকে কেন আমি আগে রাখলাম, কারণ অনেকেই যে বললাম যে কলকাতার কাছাকাছি থাকতে চাই, কলকাতার কাছাকাছি কলেজ নিতে চাই, এই জন্যে কিন্তু নতুন কলেজগুলোর তুলনায় বারাসাতকে কিন্তু আমি আগে রাখলাম।
এটি কিন্তু গত 2 বছরের যে প্রেফারেন্স সেটা থেকে দেখা গেছে যে লোকে কিন্তু বা স্টুডেন্টরা কিন্তু অন্য ইনস্টিটিউট নেওয়ার থেকে কিন্তু কলকাতার কাছাকাছি ইনস্টিটিউট নিতে চায়। এই কারণেই কিন্তু বারাসাতের যে কাট অফ সেটা কিন্তু এক্সপেকটেশনের থেকে বেশি যায়। তো এরপর তোমরা নাম্বার 10 বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, নাম্বার 11 নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে 10 আর 11-এর মধ্যেও অনেকে নিজের চয়েস অনুযায়ী ইন্টারচেঞ্জ করে। যারা নর্থের দিকে আছে তারা আগে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকেই প্রেফারেন্স লিস্টে আগে রাখে, এবং যারা সাউথ বেঙ্গলের ছেলেমেয়ে তারা কিন্তু বাঁকুড়া সম্মেলনীকে প্রেফারেন্স লিস্টের আগের দিকে রাখে। তোমরা যদি ওয়েদারের কথা বলো তো এনবিএমসির ওয়েদার কিন্তু বাঁকুড়ার থেকে যথেষ্ট ভালো, এবং এটা শিলিগুড়িতে জাস্ট পাহাড়ি এলাকার নিচেই ঠিক অবস্থিত। তো সেই জন্য কিন্তু তোমরা এনবিএমসিকে আগে রাখতেই পারো, সেটা কিন্তু পুরোপুরি তোমাদের চয়েস। নাম্বার 12 যেটা তোমরা রাখতে পারো মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নাম্বার 13 তোমরা যেটা রাখতে পারো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। নাম্বার 14 মালদা মেডিকেল কলেজ। তো এই দুটো কলেজই কিন্তু মোটামুটি একই সময়ে তৈরি হয়েছে এবং মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে, বহুদিন ধরেই আছে, 2013 সালে নাগাদ তৈরি হয়েছে। তো এই কলেজগুলো কিন্তু তোমরা রাখতেই পারো। অ্যাকর্ডিং টু মি নাম্বার 15 ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। এটাও কিন্তু ভালো কলেজ, 2019 সালে তৈরি হয়েছে এবং যথেষ্ট এস্টাবলিশমেন্টের দিকেই এগোচ্ছে। এই নেক্সট ইয়ারেই কিন্তু ফার্স্ট যে এমবিবিএস পাস ব্যাচ সেটা কিন্তু এই কলেজ থেকে বেরোবে। নাম্বার 16 ইএসআইসি জোকা। তো তোমরা এখানে জিজ্ঞেস করতেই পারো যে ইএসআইসি জোকাকে কেন আমি এত পরে রাখলাম, কেন 16 নম্বরে রাখলাম, কেন আগে রাখলাম না অন্যান্য কলকাতার কলেজগুলোর সঙ্গে। তো এখানে একটা মেন প্রবলেম যেটা ইএসআইসি জোকার ক্ষেত্রে, ইএসআইসি জোগাতে কিন্তু তোমাদের একটা সার্ভিস বন্ড আছে 1 ইয়ার, অবশ্যই পেইড, এবং আফটার 4.5 ইয়ার্স অফ স্টাডি তোমাদের কিন্তু 1 বছর কম্পালসারি ইন্টার্নশিপ করতেই হবে। তার সঙ্গে কিন্তু 1 বছর একটা সার্ভিস তোমাদের বন্ড সেটা কিন্তু আছে, মানে তোমাদের যে 5.5 বছরের এমবিবিএসের কোর্স সেটা কিন্তু বেড়ে হয়ে যাচ্ছে 6.5 বছর। তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে যে ইএসআইসি জোগাতে কিন্তু নর্মাল স্টুডেন্ট যারা ঢুকবে, নর্মাল স্টুডেন্ট মানে বলতে চাইছি যাদের কাছে ইএসআই কার্ড নেই বা যারা ইএসআইসি কোটায় তোমরা ভর্তি হচ্ছ না, তাদের কিন্তু যে ফি সেটা কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি, 1 লাখ পার অ্যানাম। কিন্তু যারা ইএসআই কোটাতে ভর্তি হচ্ছে তাদের কিন্তু 24,000 পার অ্যানাম। তো সেক্ষেত্রে কিন্তু এখানে ফিটা একটা ফ্যাক্টর হয় কিছু কিছু জনের ক্ষেত্রে, সেই জন্য কিন্তু আমি প্লাস বন্ডের কেসটা থাকার জন্য কিন্তু আমি জোকাকে অনেকটা নিচে রাখলাম। এবার তোমরা জানো 17 নম্বরে তোমরা রাখতে পারো প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ আরামবাগ। 18 নম্বরে তোমরা রাখতে পারো শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাওড়া। 19 নম্বরে তোমরা রাখতে পারো তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। 20 নম্বরে রাখতে পারো রামপুরহাট মেডিকেল কলেজ। রামপুরহাট মেডিকেল কলেজকে আমি আগে রাখতাম, কিন্তু একে একটু পরে রাখলাম, তার একটা কারণ আছে। কারণটা খুব একটা বিশেষ কিছু কারণ নয়। রামপুরহাট মেডিকেল কলেজ যে হোস্টেল ক্যাম্পাস এবং হসপিটাল ক্যাম্পাস তাদের যে ডিস্টেন্স সেটা কিন্তু 8 কিলোমিটার। একটু বেশি ডিস্টেন্স হওয়ার কারণেই অনেক স্টুডেন্ট কিন্তু এর আগে বিভিন্ন কলেজকে প্রেফারেন্সে দেয়। তো আমি সেই কারণেই কিন্তু 20 নম্বরে রামপুরহাটকে রাখছি। 21-এ তোমরা দিতে পারো দেবেন্দ্র মাহাতো মেডিকেল কলেজ, যেটা পুরুলিয়ায় আছে। 22-এ তোমরা রাখতে পারো রায়গঞ্জ মেডিকেল কলেজ। 23-এ মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ কোচবিহার। 24 নম্বরে তোমরা রাখতে পারো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, এবং 25 নম্বরে কিন্তু তোমরা রাখতে পারো জলপাইগুড়ি মেডিকেল কলেজ। আগের বছরের যে সিকোয়েন্স, আগের বছরের যে কাট অফ, আগের বছরের স্টুডেন্টদের যে প্রেফারেন্স, সেটা দেখে কিন্তু দেখা গেছে লাস্টে কিন্তু এই জলপাইগুড়ি নাহলে ঝাড়গ্রাম এই দুটো কলেজে কিন্তু কাট অফ যায়। তো আপাতত এইগুলো হলো যে 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে তোমাদের এমবিবিএস অ্যাডমিশনের জন্য, তাদের যে লিস্ট, প্রেফারেন্স লিস্ট, সেটা কিন্তু আমি এখানে বললাম। তো এরপর যদি তোমরা কেউ চাও বিভিন্ন সেমি গভর্নমেন্ট ইনস্টিটিউট যেগুলো আছে যেমন কেপিসি, আই কেয়ার, তারপর তোমার সনকা বা আইকিউ সিটি বা তোমার জেএমএন, সো এই মেডিকেল কলেজগুলোতে যদি তোমরা অ্যাডমিশন নিতে তাহলে কিন্তু এর পরে যে প্রেফারেন্সটা আসবে সেখানে কিন্তু তোমরা এগুলোকে অ্যাড করতে পারো। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে কলেজ অ্যালটমেন্ট সেটা হবে। তো আপাতত এটাই আমার যে চয়েস ফিলিং সিকোয়েন্স যেটা তোমাদের জন্য বানানো অ্যাকর্ডিং টু মি, এবং আমার যেটা মনে হয়েছে সেটা আজকে এখানে বললাম, এবং সমস্ত ফ্যাক্ট অ্যালং উইথ দ্য পেশেন্ট ফ্লো সেটাও কিন্তু তোমাদের বললাম। তো তোমরা এবার নিজেরা ভাবো এবং তোমাদের নিজেদের
যে প্রেফারেন্সগুলো আছে সেগুলো তোমরা দেখো। কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো এবং টেলিগ্রাম গ্রুপেও জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। 27 তারিখে তোমাদের যে সিট ম্যাট্রিক্স বেরোবে সেটা বেরোক, তারপর যে ক্যাটাগরাইজ কাট অফ তোমরা অনেকেই জানতে চাইছো, ইডাব্লিউএস বা ওবিসি বা এসসি এসটি, বিশেষ করে ইডাব্লিউএস এবং এসসির যে কাট অফ কী হতে পারে সেটা কিন্তু এখন থেকে এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমরা কিন্তু ইউআর একটা অ্যাজামশন করে একটা ক্যালকুলেশন করে বলতে পারছি, বাট ইডাব্লিউএস আর এসসি যতক্ষণ না ক্যাটাগরি র্যাঙ্ক তোমাদের জানা যাচ্ছে ফর স্টেট কাউন্সেলিং, যে স্টেট মেরিট লিস্ট বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু এটা বলা সম্ভব হচ্ছে না। কারণ ভুলভাল বলে তো লাভ নেই, একটা ফ্যাক্ট থাকবে, একটা বেস থাকবে, তবেই তো সেটা বলতে পারবো, তবেই সেটা প্রুফ তোমাদের দেখাতে পারবো। তো সেই জন্যই কিন্তু আমি এখন বলছি না, 27 তারিখের লিস্টটা বেরোক, আমি দেখি, অ্যানালিসিস করি, তোমাদের সিট ম্যাট্রিক্স দেখি। আশা করি গভর্নমেন্ট কলেজের সিট আপাতত কিছু বাড়ছে না, তাও সিট ম্যাট্রিক্সটা বেরোক, দেখা যাক। যদি কোনো চেঞ্জ আসে তাহলে অবশ্যই আমি জানাবো। আর সমস্ত ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারাও করে নিও। যারা নতুন দেখছো চ্যানেলে তারা আগের ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। তোমাদের যে কাউন্সেলিং ভিডিও, যে ফুল কাউন্সেলিং প্রসেস ভিডিও লিঙ্ক, সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর কোনো ডাউট হলে অবশ্যই জিজ্ঞেস করবে, আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।